দেখেন, ভিডিও দেখেন। হঠাৎ করেই যেন এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিটে বসানো হলো পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। 5ই আগস্টের পর থেকে যার প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেটে দেওয়া হলো, কেন তাকে সরিয়ে দেওয়া হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এলজিআরডি মন্ত্রণালয়? অন্যদিকে ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কি বিস্ফোরক দাবি করলেন যা শুনে চোখ কপালে উঠেছে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও। র অফিসারদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল রহস্য কি? দেশের রাজনীতি, তারেক রহমানের মাস্টার স্ট্রোক এবং সালাউদ্দিনের এই অভাবনীয় পতনের পেছনের সমস্ত অজানা গল্প জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হবার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে। নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কারণটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং তিনি দলের মহাসচিব। এই মন্ত্রণালয়ে যে দলই ক্ষমতায় আসুক, সেই দলের যিনি সাধারণ সম্পাদক বা মহাসচিব, তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের আমলে সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা দুইজন মহাসচিব ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তারা এই দায়িত্ব পালন করেছেন। বিএনপির আমলে আগে আব্দুল মান্নান ভূঁইয়া পালন করেছেন, আর বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দায়িত্ব পালন করছিলেন। এটা একটা অঘোষিত নিয়ম। এখন এর ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে তাকে মনোনীত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, তিনি প্রেসিডেন্ট হিসেবে চলে যাচ্ছেন এবং তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট। এলজিআরডি মন্ত্রণালয় আর দলের যিনি মহাসচিব, দুইটা পদ কিন্তু এখানে ফাঁকা হলো। তাহলে নিয়ম অনুযায়ী যিনি পরবর্তী মহাসচিব হবেন বিএনপির, তিনি তো এই মন্ত্রণালয়ে আসার কথা। সেই অনুযায়ী মহাসচিবের দৌড়ে এগিয়ে রয়েছেন, আমরা যতদূর জানতে পেরেছি, রুহুল কবির রিজভী। অন্য কেউ হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বিচার বিশ্লেষণ করে যেটি পাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে রুহুল কবির রিজভী মহাসচিব হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাহলে রুহুল কবির রিজভী যদি মহাসচিব হন, নিয়ম অনুযায়ী তারই তো ওই এলজিআরডি মন্ত্রণালয়টি পাওয়ার কথা। কিন্তু এখানে বিপত্তিটা ঘটেছে, রুহুল কবির রিজভীকে তো বিএনপি মনোনয়ন দেয় নাই, যার কারণে তিনি কিন্তু নির্বাচন করেন নাই। সুতরাং তিনি তো ওই জায়গায় যাওয়া তার জন্য একটু ডিফিকাল্ট। যদিও টেকনোক্রেট কোথায় নিতে পারে সরকার ইচ্ছা করলে, নেবে কিনা সেটা পরের ব্যাপার, ওই হিসাব আলাদা। ওটা সরকার ইচ্ছা করলে বাংলাদেশে সবকিছুই সম্ভব। সরকারি দল যা বলে, সংবিধানে না থাকলে ওইটাই সংবিধান। তাহলে নিয়ম অনুযায়ী পাওয়ার কথা ছিল রুহুল কবির রিজভী বা যিনি মহাসচিব হবেন। সালাউদ্দিন আহমেদ মহাসচিব হচ্ছে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নাই, অর্থাৎ কারোর ভিতরে এরকম কানাঘুষা নাই। কানাঘুষা কিন্তু থাকে, বাজারে একটা জোর কানাঘুষা থাকে যে অমুক 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 জায়গায় আসতে পারে, অমুক জায়গায় আসতে পারে। সালাউদ্দিন আহমেদের ব্যাপারে কিন্তু এরকম কানাঘুষা নাই। এবং মহাসচিব হবার জন্য যে পদটি বর্তমানে হোল্ড করতে হয়, সালাউদ্দিন আহমেদ সেই পদেও নাই। তাহলে তিনি ওইখানে যাচ্ছেন না, না যাওয়ার পরেও তাহলে তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো, রুহুল কবির রিজভীকে না দিয়ে? আর এদিকে সালাউদ্দিন আহমেদের বিষয়ে বিভিন্ন অভিযোগ যখন উত্থাপিত হয়েছে, তখন বিএনপি হয়তো চিন্তা করেছে যে ঠিক আছে, আপাতত যাই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চেঞ্জ করতে হবে আগে, এইখানে অন্য কাউকে দিয়ে আগে এখান থেকে তাকে সরানো হোক। এই সিদ্ধান্ত বিএনপি আবার কখন নিয়েছে দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানোর সিদ্ধান্ত বিএনপি তখন নিয়েছে, সুবীর ভৌমিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন, বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন
যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। কি বলেছেন সুবীর ভৌমিক, আসুন আমরা সুবীর ভৌমিকের এই কথাটুকু আগে শুনে দেখি। এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে সে বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিলা? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিল্ড বাই দ্য র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলংয়ে স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়্যাল সুরেশ কালরা তখন শিলং স্টেশন পায়ে ধরছে রীতিমতো যে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু মূলত বিএনপি নড়ে চড়ে বসেছে এবং বলা চলে আমরা যেটা দেখেছি বাহ্যিক চাল চলন আচার আচরণ বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে, সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু বিএনপির ভিতরে বড় ধরনের একটা কানাঘোষা শুরু হয়ে গেছে। তারা দলের ভিতরে এই ব্যাপারে আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছিল যে এটা তাহলে কি বললেন তিনি, যেহেতু তিনি এই কথা বলে ফেলেছেন। এবং বাহ্যত দেখা যাচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটু উদাসীনতা ভাব, একটু অনীহা ভাব এরকম, বরং তিনি অন্যান্য জায়গায় একটু বেশি ইফোর্ট দিচ্ছিলেন। এইখানে তিনি অতটা দৌড়ঝাঁপ যেরকম করা দরকার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই যে অসুস্থ মানুষটা যিনি মেজর জাহাঙ্গীর, তিনি কিন্তু তাকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি আমরা করতে দেখেছি। তিনি কতটুকু পেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আন্তরিকতার ঘাটতি ছিল এই কথা আমরা বলতে পারি না। কারণ তিনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে দৌড়িয়েছেন বেরাকে বেরাকে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তিনি দৌড়িয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা তিনি করেন নাই, তার সাধ্যের অতিরিক্ত তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছে তারপরে কিন্তু আমরা বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে আমরা ওইভাবে দৌড়ঝাঁপ পারতে দেখি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইখানে তাকে আমরা ওইভাবে ইফোর্ট দিতে দেখি নাই। বরং তিনি আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে তিনি নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। যার কারণে সরকারও হয়তো চাচ্ছিল যে তাকে এখান থেকে সরানো দরকার। মৌকা যখন পেয়ে গেল, সুযোগ যখন একটা চলে আসলো, বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি পদে চলে যাবার জন্য এই পদ শূন্য হবার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রণালয়ে তাকে দেয়া হলো। যদিও বাজারে একটা কানাঘোষা শুরু হয়েছে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলজিআরডি মন্ত্রণালয়ে যাবার আগে এই খবর চাউর হবার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে 40,000 কোটি টাকার 2টি সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বাজারে ইতিমধ্যেই চাউর হয়ে গেছে এই খবর। আচ্ছা, এখন তাহলে সালাউদ্দিন আহমেদ যেহেতু এই মন্ত্রণালয় থেকে চলে যাচ্ছেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁকা হলো, এইখানে কাকে দেয়া হবে? এইখানে যাকে আনা হচ্ছে তিনি বর্তমান বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। এই নোয়াখালীর মানুষ। তিনি একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তুখোর ছাত্র নেতা। পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি ভালোই দায়িত্ব পালন করছিলেন। কিছু কথা তিনি বেশ তিস্তা প্রকল্পের ব্যাপারে, পদ্মা ব্যারাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। তার এই কথাগুলোর কারণে মানুষ স্বাভাবিকভাবেই একটু হাঁপ ছেড়ে বাঁচছিল যে হয়তো আমরা দীর্ঘদিন পরে ভারতের যে পানি আগ্রাসন, এইখান থেকে বের হওয়ার মতো একজন নেতা পেয়েছি। যদিও কতটুকু করেছেন, কি করতে পেরেছেন সেটা পরের আলাপ, কিন্তু তিনি কথা বলেছেন। আচ্ছা, এই শহীদউদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছে, তাকে পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। শহীদউদ্দিন চৌধুরী এনি আবার কে, তার একটু পরিচয় তো জানা দরকার নাকি? আসুন তার একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই ভিডিও ক্লিপটা দেখুন। করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়, এবং যারা এখানে চাঁদাবাজি করে এদের লগে মানে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। এই হচ্ছে আমাদের শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই। তিনি
নির্বাচনের পরপরই তার এলাকায় চাঁদাবাজ সংক্রান্ত একটা ব্রিফ করতেছিলেন তার নেতাকর্মীদের সাথে, যে কিভাবে চাঁদাবাজি করবেন, একটু রয়ে সয়ে করতে হবে আর কি, একবারে হুট করে ঝাঁপায় পড়লে তো সরকারের মান ইজ্জত ক্ষুণ্ণ হবে। এজন্য চাঁদাবাজি তোমরা করছো, এখানে তো আমরা বাধা দিতে পারি না, একটু রয়ে সয়ে করো, এই জাতীয়। তো এই শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করব যে শহীদুদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয়ে থাকার সময় যে ধরনের ইফোর্ট দিয়েছিলেন ওখানে, এখানেও সেই ধরনের ইফোর্ট বা তার চেয়ে বেশি ইফোর্ট দিবেন, কারণ এটা অতি অত্যন্ত এবং সেন্সিটিভ একটি মন্ত্রণালয়। এই জায়গাটা যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু পুরো দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এবং সরকারের অবস্থানই মূলত দুর্বল হয়ে পড়বে। সুতরাং এইখানে শহীদুদ্দিন চৌধুরী এনিকে এনে সরকার খুব বেশি এলোমেলো বা ভুল সিদ্ধান্ত নিয়েছে এটি আমরা বলবো না, এটি বলার সময় এখনো আসে নাই। আমরা আরো একটু দেখতে চাই, তার অ্যাক্টিভিটিস দেখতে চাই। তবে আমরা আশা করব এনি ভাইয়ের কাছে আমাদের জোর দাবি থাকবে যে আপনি এইখানে আসার পরে আপনার সমস্ত শক্তি দিয়ে, আপনি ইফোর্ট দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেটা একেবারে ভেঙে পড়েছে, নাজুক অবস্থা। ছাত্র দলের যে সীমাহীন নৈরাজ্য, চারিদিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের উপরে হামলা, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, এই ফেন্সিডিল, ইয়াবা, মাদক, এই যে এইগুলো দিদারসে ঢুকছে, এইগুলোর ব্যাপারে আপনাকে কঠোর হস্তে দমন করতে হবে। সে যে দলেরই হোক, আপনার নিজের দলের হলেও তাদেরকে আপনি বিন্দুমাত্র ছাড় দিবেন না, এই প্রত্যাশা আমরা আপনার কাছে করতে পারি। চাঞ্চল্যকর পরিবর্তনের মুখে সাংগঠনিকভাবে বিএনপি এবং বিএনপি সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করে বিএনপি তার মোটামুটি স্থিতিশীল অ্যাপারেটাস একদম এলোমেলো করে দিল। এখন তারা একটা ঝুঁকির মধ্যে পড়েছে এবং আওয়ামী লীগের লোকজন অনেকটা হাসাহাসি করছে। দর্শক, এদিকে খবর বেরিয়েছে, বিএনপির বিভিন্ন সোর্স বলছে, যদিও আমি যখন এই বক্তব্য রেকর্ড করছি তখন কোনো অফিসিয়াল ঘোষণা বিএনপির পক্ষ থেকে আসেনি। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে, অতএব প্রথমে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঠিক করতে হবে। তো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন? সালাউদ্দিন আহমেদ না রুহুল কবির রিজভী? দ্যাট ইজ গ্রেট কোশ্চেন। তো বিএনপিকে এই কোশ্চেন ডিল করতে হবে। এলজিআরডি মন্ত্রী, এটা সাধারণত মহাসচিব যিনি তিনিই হন। তো এলজিআরডি মন্ত্রী কে হবেন? সালাউদ্দিন আহমেদ না অন্য কেউ? যদিও বিভিন্ন সোর্স যেটা বলছে অনানুষ্ঠানিকভাবে, ফাইনাল ঘোষণা এখন হয়নি, যেমনটা আমি বলেছি, যে সালাউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী। তো সালাউদ্দিন আহমেদ এলজিআরডিতে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে শহীদুদ্দিন চৌধুরী এনি। এখন এই জায়গায় আওয়ামী লীগের লোকজন হাসাহাসি করছে যে শহীদুদ্দিন চৌধুরী এনি স্বরাষ্ট্রমন্ত্রী হোক। এই স্বরাষ্ট্রমন্ত্রী কেমন স্বরাষ্ট্রমন্ত্রী? শহীদুদ্দিন চৌধুরী এনি, ওই যে শহীদুদ্দিন চৌধুরী এনি একটা ভিডিও ফাঁস হয়েছিল যে চাঁদাবাজি একটু কৌশলে করতে হয়, কৌশলে চাঁদাবাজি তত্ত্বের জনক শহীদুদ্দিন চৌধুরী এনি নিজেই যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে বুঝেন দেশের অবস্থা কি হবে। আর সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বা আছেন, সেখান থেকে যদি এলজিআরডি মন্ত্রী করা হয় এটা তার জন্য ডিমোশন হবে। তো দর্শক, সালাউদ্দিন আহমেদ নাকি খুব ভালোভাবে চালাচ্ছেন, তার কোনো ভুল ত্রুটি নেই, এখন তাকে সরিয়ে দেন। তাহলে কি বোঝা গেল? যে সালাউদ্দিন আহমেদের পারফরমেন্স ভালো ছিল না। এখন ডিমোশন দিয়ে সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলজিআরডিতে দিয়ে, দ্যাট মিনস ডিমোশন দিয়ে, এটা ডিমোশন। এবং শহীদুদ্দিন চৌধুরী এর প্রমোশন। স্বরাষ্ট্র থেকে এলজিআরডিতে নিয়ে তারপরে যদি আবার মহাসচিব বানান তাহলে এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় হয়, যে একদিকে তিনি ব্যর্থ, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরালেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা একটা এলিট মন্ত্রণালয়, আর একদিকে তাকেই সেই ব্যর্থ মন্ত্রীকে বানালেন দলের মহাসচিব। মানে একটা ভারী বেকায়দায় পড়েছে বিএনপি। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করে বা রাষ্ট্রপতি করে বিএনপি যে ভুল করেছে এটা অচিরেই টের পাবে। অনেক খেলা হবে। যেমন প্রফেসর ইউনূসের সাথে এখানে তারেক রহমান বেইমানি করেছেন, কারণ প্রফেসর ইউনূসের সাথে কথা ছিল তাকে রাষ্ট্রপতি করবেন। এখন ইউনূস কি এত বোকা যে বিএনপিকে ক্ষমতায় এনে দিল ইউনূস, তারেক রহমানকে লন্ডন থেকে এনে দিল? তারেক রহমান স্পষ্ট বলেছিলেন যে দেশে ফেরা এটা আমার একক সিদ্ধান্ত নয়, কিন্তু হঠাৎ করে
তিনি দেশে ফেরার ঘোষণা দিলেন। এই সব ব্যবস্থা করেছে প্রফেসর ইউনূস। এবং তারেক রহমান দেশে ফেরার পর ইউনূস সরকার তাকে যে প্রোটোকল দিয়েছে, এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত, এরপরে স্মৃতিসৌধে, বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, তখন যে প্রোটোকল, রাস্তায় রাস্তায় সেনাবাহিনী পুলিশ তাকে যে প্রোটোকল দিয়েছে, তারেক রহমান ওই দিনই প্রধানমন্ত্রী হয়ে গেছেন। পারসেপশন তৈরি হয়ে গেছে তারেক রহমান প্রধানমন্ত্রী। এবং তারেক রহমান বিমানবন্দরে নামার পর ইউনূস সরকারের চাইতে তারেক রহমানের কমান্ড প্রশাসনে কার্যকর ছিল। ইউনূস এত কিছু করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালেন, বিএনপিকে ক্ষমতা এনে দিলেন। ইউনূস এখন গালি খাচ্ছেন নির্বাচনকে বিতর্কিত করে। 13 জুনের যে সেই লন্ডন বৈঠক, সেটা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে, কলঙ্কজনক একটা অধ্যায় হয়ে থাকবে। সেই এত কিছু করলেন প্রফেসর ইউনূস তারেক রহমানের জন্য, আর প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানালো না। তাই ইউনূসকে আঙ্গুল চুষবেন না। ইউনূস এটা হয় যে এরকম ক্ষমতা আসার আগে অনেক কথাবার্তা, চুক্তি, এটা মানা হয় না। তা না মানলে কি করা হবে, এটা ইউনূসের কাছে রেডি। সামনে দেখবেন ইউনূসের খেলা। রাজনীতি খুব নোংরা খেলা এবং খুব হার্শ একটা বিষয়। এখানে প্রেম, প্রীতি, দেশপ্রেম এগুলো সব সাবজেক্টিভ। ইউনূস প্রয়োজনে হাসিনার সাথে হাত মিলাবে। ইউনূস তো আর দুধের দোয়া না। ইউনূস মোদির সাথে মিলে ষড়যন্ত্র করবে, তারপরে বাংলাদেশে 111 ঘটাইতে চাইবে। তা ইউনূসকে রাষ্ট্রপতি না করা এটা একটা ভুল। আর মির্জা ফখরুলকে করেছে, এতে বিএনপির মহাসচিব পদে একটা, এই যে কাকে বানাবে কি, এটা নিয়ে একটা দোটানা, একটা বেকায়দার পরিস্থিতি। এছাড়া জনগণ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানানোয় খুশি না, এটা ভালোভাবে দেখছে না। বিরোধী দলও ভালোভাবে দেখছে না। ইত্তেফাকের একটা খবর দেখলাম, তারা সেখানে ভোট দিয়েছে অনলাইনে, যে আপনি কাকে রাষ্ট্রপতি হিসেবে চান, মির্জা ফখরুল না কর্নেল অলি। তো মানুষ মির্জা ফখরুলের কথা বলছে না, কেউ কেউ কর্নেল অলির কথা বলছে। যদিও মানুষের এই বলা না বলায় কোনো তাৎপর্য নাই, এটা জাতীয় ইউনিভার্সাল সাফরেজের কোনো ভোট না, এটা কোনো ভোটই না, এটা একটা সরকারি সিদ্ধান্তের বিষয়, সরকার দলের ইচ্ছার বিষয়। তারপরও মানুষ কি চায় এটা তো বোঝা যায়। মির্জা ফখরুলের পক্ষে কাউকে মন্তব্য করতে আমি দেখলাম না, শত শত কমেন্ট দেখলাম। কেউ কেউ বলছেন কর্নেল অলি, জামাতের লোকজন বলছেন, জামাতের কিছু লোক তো আছে তারা সামিনা ওয়া তানা, সিদ্ধান্ত যৌক্তিক হোক অযৌক্তিক হোক, তারা অন্ধভাবে সেটা অনুসরণ করবে, তারা বলছে কর্নেল অলি। কেউ কেউ বলছেন খায়রুল দেওয়ান, অমুক তমুক, ইত্যাদি ইত্যাদি। এর মানে মির্জা ফখরুলের কথা কেউ বলছে না। তো জনগণ যদি, রাষ্ট্রপতি পদ এটা দলীয় কোনো পদ না, এটা সরকারি কোনো পদ না, এটা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত পদ। এখানে জনগণের খুশি হওয়া, বিরোধী দলের খুশি হওয়ার একটা বিষয় আছে, নইলে রাষ্ট্রপতি পদের হাকিকাত অর্জন হয় না বিরোধী দল, সাধারণ জনগণ খুশি না হলে। তো এটাও অর্জন হলো না। বিএনপি তাদের অ্যাপারেটাস এলোমেলো করে দিল। ওদিকে আওয়ামী লীগ হাসাহাসি করছে, আবার ভারত প্রথম আলো ডেইলি স্টার খুশি। এর ফল কিন্তু ভালো হয় না। এবং ইউনূস ডেফিনেটলি, ইউনূস গং, জর্জ সারোজদের যে খেলা, ইউনূসের পক্ষে আমরা বলি, প্রশংসা করি, আবার ইউনূসের যে নানান চরিত্র আছে সেটাও আমরা বলি। যেমন ইউনূসকে পৃথিবীতে প্রায় হাফ সেঞ্চুরি, অর্ধ শতাধিক বিপ্লব, সরকার পতনের সাথে জড়িত যে জর্জ সারোজ, যার এন্ডোমেন্ট, যার পয়সা দিয়ে বিভিন্ন এনজিও মুভমেন্ট করিয়ে অরেঞ্জ রেভলিউশন ঘটানো থেকে শুরু করে অনেক কিছু ঘটিয়েছেন, সেই জর্জ সারোজ ইউনূসের খুব ক্লোজ। এই জর্জ সারোজদের টাকা পয়সা, এন্ডোমেন্ট, যেটা এন্ডোমেন্ট বলা হয়, যে IRI টাকা পয়সা, এগুলো সব রয়ের মাধ্যমে আসে। সরাসরি ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে ওইরকম টাকা পাঠানো যায় না, এটা ওই দেশের আইনেও নিষেধ আছে। আপনি কি উদ্দেশ্যে পাঠাচ্ছেন, রাষ্ট্রীয় কোনো যৌক্তিক ছাড়া? এইসব এন্ডোমেন্ট, এটা তো পর্দার অন্তরালের খেলা, হুন্ডি করে পাঠানো যায় না। এই কারণে ওটা ভারত হয়ে পাঠায়। আর ভারত হয়ে পাঠানো তার মানে হচ্ছে রয়ের হাত ধরে আসা। ইউনূস এই রয়ের সাথে মিলে, ভারতের সাথে মিলেই দেখবেন যে বিএনপি 12টা বাজাতে পারে। তো এটা তো কোনো প্রয়োজন ছিল না। তো দর্শক, অতএব এটা বিএনপির একটা মিস্টেক হিসেবেই থাকবে। আর শহীদউদ্দিন চৌধুরী এনি চাঁদাবাজি প্রশ্নে বিতর্কিত, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হলে আমি মনে করি না যে আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হবে। সালাউদ্দিন আহমেদের ব্যর্থতা সত্ত্বেও অ্যাটলিস্ট শহীদউদ্দিন চৌধুরী এনির চাইতে ভালো ছিল বলে আমি মনে করি। সালাউদ্দিন আহমেদের চাইতে বেস্ট কোনো চয়েস হতে পারত। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী নিজে, তারেক রহমান নিজে থেকে যদি প্রতিমন্ত্রী অন্য কাউকে বানাতেন ভালো হতো। এখানে অনেক বিএনপির প্রবীণ নেতাদেরকে বঞ্চিত করা হয়েছে। আলতাফ হোসেন চৌধুরীকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বানাতো, দ্যাট উড বি গুড।
মঈন খান আছেন, এরকম আরো দক্ষ অনেক লোক আছেন যারা বঞ্চিত। খন্দকার মোশাররফকে বঞ্চিত করলো, মঈন খানের মুখে কাষ্ঠ হাসি আসে না, তারপর হাসছেন আজকে। তো এগুলোর ফলাফল ভালো হবে না, বিএনপি টের পাবে।